শিক্ষা সহজের আজকের পর্বে আলোচনা করছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণীর বাংলা টেক্সট পোর্শনের পাঠ্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা চন্দ্রনাথ গদ্যটির বিষয়বস্তু। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা আগুন উপন্যাসের অংশবিশেষ এখানে পাঠ্য হিসেবে সংকলিত হয়েছে এবং অংশটির সংকলকেরা নাম দিয়েছেন চন্দ্রনাথ। নাম দেখে আমরা বুঝতে পারছি যে এটির চরিত্র কেন্দ্রিক নামকরণ, অর্থাৎ কাহিনীতে আমরা চন্দ্রনাথের এক উজ্জ্বল উপস্থিতি শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করব। সেটাই আমরা লক্ষ্য করছি কথক তথা নরেশের স্মৃতিচারণের মধ্য দিয়ে। নরেশ যেভাবে স্মৃতিচারণ করেছেন সেইভাবেই কিন্তু তার স্মৃতিতে যেভাবে চন্দ্রনাথ ফুটে উঠেছে সেভাবেই কিন্তু চন্দ্রনাথকে আমরা চিনতে পারছি বা বুঝতে পারছি। কাহিনীর মধ্যে আমরা শুরুতেই দেখব চন্দ্রনাথকে, মানে যে প্রধান চরিত্রগুলি কাহিনীর মধ্যে রয়েছে, চন্দ্রনাথকে কালপুরুষ নক্ষত্রমণ্ডলীর সঙ্গে তুলনা করা হয়েছে। এরপর যে স্কুলে চন্দ্রনাথ, হিরু এবং গল্পের কথক নরেশ পঠন পাঠন করতেন, সেই স্কুলের যে প্রধান শিক্ষক মহাশয় অর্থাৎ হেডমাস্টার মহাশয়কে গল্পের মধ্যে ব্যক্ত করা হচ্ছে শীর্ণ দীর্ঘকায় শান্ত প্রকৃতির মানুষ হিসেবে। কাহিনীর আর এক চরিত্র আমরা দেখি যে চন্দ্রনাথের দাদা নিশানাথ বাবু, তাকে এখানে গল্পে ব্যক্ত করা হচ্ছে নির্বিরোধী শান্ত প্রকৃতির মানুষ হিসেবে। আর কাহিনীর শেষের দিকেই আমরা দেখব, একদম শেষ পোর্শনের দিকে, যে কথক দৃষ্টিভঙ্গিতে যেভাবে ধরা পড়ছে কথকের, হিরু শুকতারার সঙ্গে উপমিত হচ্ছে। শুকতারার সমতুল্য যেন হিরু হয়ে উঠেছে চরিত্রটি কথক নরেশের কাছে। তাহলে এভাবে কাহিনীর মধ্যে কথক নরেশের দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে যেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ব্যক্ত করছেন চন্দ্রনাথ প্রধান শিক্ষক মহাশয়, চন্দ্রনাথের দাদা নিশানাথ বাবু এবং হিরুকে। এবারে কাহিনীর শুরুতেই আমরা দেখতে পাবো যে একটা নির্দিষ্ট পরিসরের মধ্যে, অর্থাৎ সহপাঠী হিসেবে চন্দ্রনাথ, হিরু এবং নরেশকে, এরা তিনজনেই কিন্তু ভিন্ন ভিন্ন চরিত্রের ছিল। এদের এই সমাবেশটাকে কাহিনীতে আগ্নেয়গিরির গর্ভের এক বৈচিত্র্যে ভরা সমাবেশের সঙ্গে তুলনা করা হয়েছে। দেখা যাচ্ছে একটি কক্ষের অন্ধকার কক্ষে বসে কথক নরেশের স্মৃতিচারণের মধ্য দিয়ে চন্দ্রনাথের দৈহিক যে উজ্জ্বলতা, তার যে দীর্ঘ সুস্থ সবল একটা দেহের উপস্থিতি, সেটাও যেমন ফুটে উঠেছে, তেমনি তার অনমনীয় সুদৃঢ় পৌরুষতায় ভরা, নির্ভীকতায় ভরা চারিত্রিক দিকটিও যেন তার স্মৃতিচারণের মধ্য দিয়ে চন্দ্রনাথের উপস্থিতিটা যেন ফুটে উঠছে। দেখা যাচ্ছে যে চন্দ্রনাথ স্কুলের পরীক্ষায় যে একটা প্রবলভাবে সেখানে পক্ষপাতিত্বর ব্যাপার ঘটেছে, সেটার প্রতিবাদ জানিয়ে, সেই বিষয়টিরই প্রতিবাদ জানিয়ে মূলত সেকেন্ড প্রাইজ প্রত্যাখ্যান করে প্রধান শিক্ষক মহাশয়কে পত্র লিখেছে। এই ব্যাপারটির মীমাংসার জন্য একে একে সবাই কিন্তু সচেষ্ট হয়েছেন। কাহিনীর মধ্যে আমরা দেখব চন্দ্রনাথকে এই বিষয়ে বোঝানোর জন্য প্রধান শিক্ষক মহাশয় নিজেও তৎপর হয়েছেন, এমনকি কথক নরেশকেও সেই বিষয়ে সহযোগিতা করার জন্য বলেছেন। তারা কেউই কিন্তু সফল হননি। এরপর কাহিনীর অংশে আমরা দেখব চন্দ্রনাথের কাছে এসেছিলেন তার দাদা নিশানাথ বাবু। নিশানাথ বাবু তার ভাই চন্দ্রনাথকে বিভিন্নভাবে প্রধান শিক্ষক মহাশয়ের কাছে লেখা পত্রটি প্রত্যাহারের জন্য বলেন। কখনো তিনি অনুরোধ করেছেন, কখনো তিনি তার ভাইকে তিরস্কারও করেছেন, ক্রোধও দেখিয়েছেন, কিন্তু কোনো ফল তিনি পাননি।
দেখা গেছে কাহিনীর মধ্যে আমরা দেখি যে নিশানাথ বাবু নিজেই কিন্তু হতবাক হয়েছেন। ভাইয়ের চরিত্রের এই কঠোরতা, এত দৃঢ়তা, যে কোনোভাবেই কোনো যুক্তিতেই যেটা অন্যায় তার কাছে মাথা নত করবে না। উল্টো দিকে আমরা দেখি চন্দ্রনাথও কিন্তু তার দাদা নিশানাথ বাবুর কাছে অকপটে যুক্তি দেখিয়েছে যে কি কারণে এই পত্র লেখা। হিরু যেহেতু স্কুলের সেক্রেটারির ভাইপো, সেখানে একটা অন্যায় ভাবে তার প্রথম স্থান লাভের ব্যাপারটি ঘটেছে। সেখানে দেখা গেছে যে প্রাইভেট টিউটর স্কুলের শিক্ষক হওয়ার কারণে প্রশ্নপত্র সেই শিক্ষক হিরুর কাছে গোপন রাখেননি। এমনকি আবার পরীক্ষার সময়ও দেখা গেছে যে চন্দ্রনাথের কাছ থেকে 3টি অঙ্ক টুকেছে হিরু। এই যুক্তি কিন্তু অকপটে দাদার কাছে চন্দ্রনাথ তুলে ধরেছেন। এরপর দেখা গেছে যে চন্দ্রনাথকে যখন নিশানাথবাবু কোনোভাবেই বোঝাতে পারলেন না পত্র প্রত্যাখ্যান করার বিষয়, তখন বাধ্য হয়ে শেষ চেষ্টা স্বরূপ ভাইকে বলেই ফেললেন তাকে তিনি পৃথক করে দেবেন। এতেও কিন্তু অবিচলিত ছিল চন্দ্রনাথ। কাহিনীর এর পরের অংশে আমরা দেখব এই ঘটনাটা ঘটে যাওয়ার ফলে এর প্রভাব চন্দ্রনাথের দাদা নিশানাথ বাবুর ওপর যেমন পড়েছে, তেমনি প্রধান শিক্ষক মহাশয় জিনিসটাকে মেনে নিতে পারেননি, দু ভাইয়ের পৃথক হয়ে যাওয়া। এবং বিভিন্ন ঘটনা শুরুতেই আমরা দেখেছিলাম যে স্কুলের পরীক্ষার রেজাল্ট নিয়ে যে সম্ভাব্য চিন্তা ভাবনা চন্দ্রনাথের, তাতে করে কথক নরেশের কিন্তু চন্দ্রনাথকে কিছুটা দাম্ভিক বলে মনে হয়েছিল, যেহেতু কথক 3rd ডিভিশনে পাস করতে পারে বলে মন্তব্যটি করেছিল। বা দাদার সঙ্গে যেভাবে অনমনীয় হয়ে মন্তব্যের উপস্থাপনা, তাতেও কিন্তু চন্দ্রনাথের প্রতি মনে মনে কথক নরেশ বেশ কিছুটা বিদ্বেষপূর্ণ মনোভাব গড়ে তুলেছিল। সম্পর্ক রাখবেই না বলে ভেবে ফেলেছিল নরেশ। কিন্তু দেখা গেল চন্দ্রনাথের কাছে কেন জানি না খবর নেওয়ার জন্য যখন 2 দিন পর উপনীত হয়েছিল কথক নরেশ, চন্দ্রনাথ সেখানে খুব নির্দ্বিধায় পৃথক হওয়ার বিষয়টিকে ব্যক্ত করেছে। পৃথক মানে কিন্তু চন্দ্রনাথের কাছে শুধুমাত্র বাড়ি, সম্পত্তি, কিছু বাসন কোসনের পৃথকই পরিগণিত হয়েছে। দাদার থেকে পৃথক হওয়ার বিষয়টা কিন্তু চন্দ্রনাথের মাথায় নেই। চন্দ্রনাথ এই পৃথক হওয়ার ব্যাপারটাকে একটা বড় সুযোগ হিসেবে গ্রহণ করেছে, যে কোনো না কোনো দিন চন্দ্রনাথকে নিজের পায়ে দাঁড়াতেই হতো। নিজের ভবিষ্যতের পথটা আরো প্রশস্ত হলো বলে চন্দ্রনাথ এটাই কিন্তু অনুমান করেছে, পৃথক হওয়াটাকে। এরপর দেখা গেছে চন্দ্রনাথের কাছে হিরু তার সেক্রেটারির কাছ, যেহেতু হিরু সেক্রেটারির ভাইপো, হিরু যে জানতে পেরে চন্দ্রনাথের কাছে উপস্থাপন করেছিল যে চন্দ্রনাথকে নাকি একটা স্পেশাল প্রাইজ দেওয়া হবে। এতেও কিন্তু চন্দ্রনাথ এই অসম্মানজনক, অপমানজনক পুরস্কার কোনোভাবে গ্রহণ করবে না জানিয়েই দেয় হিরুকে, এবং সেই সঙ্গে এই ভাবনা ভাবার জন্য সেক্রেটারি মহাশয়কে আবার ধন্যবাদ জানাতেও কিন্তু ভোলে না। এরপর মাস্টার মশাই, প্রধান শিক্ষক মহাশয় কিন্তু চন্দ্রনাথকে তার স্কুলের মধ্যে চন্দ্রনাথের পত্র, যে সেকেন্ড প্রাইজ প্রত্যাখ্যান করে পত্র দেওয়ার কারণে একটা চঞ্চলতা, অস্থিরতা তৈরি হয়েছিল, সেটাকে আবার ঠিকঠাক করে নেওয়ার জন্য বোঝালে তারও কিন্তু কোনো ফল পাওয়া যায় না। ফলে আমাদের পাঠ্য অংশের যে প্রথম পরিচ্ছেদ, সেখানে আমরা দেখলাম চন্দ্রনাথের সেকেন্ড প্রাইজ প্রত্যাখ্যান করে পত্র দেওয়া, এবং সেই পত্র প্রত্যাখ্যানের জন্য একে একে কথক নরেশ, নিশানাথ বাবু এবং প্রধান শিক্ষক মহাশয় সকলের প্রচেষ্টা ব্যর্থ হওয়া।
এরপর দ্বিতীয় পরিচ্ছেদের অংশে আমরা যে বিষয়বস্তু স্বরূপ পাব, সেখানে পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এবং চন্দ্রনাথ পরীক্ষার ফলাফল বিষয়ে যা অনুমান করেছিল তা কিন্তু বাস্তবায়িত হয়েছে। দেখা গেছে যে হিরু স্কলারশিপ পাওয়ার কারণে এক বিশাল তার বাড়ির যেহেতু পরিবার ছিল অর্থসম্পন্ন, অবস্থাপন্ন এবং প্রভাবশালীও ছিলেন তার পরিবার, যে কারণে কিন্তু হিরুর বলা চলে তার মেধা থাকা সত্ত্বেও এতটা তার বহিঃপ্রকাশ। সেই স্কলারশিপ পাওয়ার কারণেই কিন্তু বিশাল প্রীতিভোজের আয়োজন। তাতে আমন্ত্রিত হয়েছিল এই কাহিনীর সমস্ত চরিত্রই, চন্দ্রনাথ, প্রধান শিক্ষক মহাশয় এবং কথক নরেশ। চন্দ্রনাথ হেলায় কিন্তু চন্দ্রনাথের মতো নির্ভীক মনের এবং যে অন্যায়কে কখনো কোনোভাবে মেনে নেয় না বা যেটা ঠিক নয় সেটাকে মুখের ওপর যে বলতে কোনোভাবে দ্বিধাবোধ করে না, সেরকমই চরিত্রের বলে অনায়াসেই হিরুর এইভাবে প্রীতিভোজের আয়োজন করাটা যে একেবারেই উচিত হয়নি। স্কলারশিপ এমন কিছু ব্যাপার নয় তার জন্য প্রীতিভোজের আয়োজন করার প্রয়োজন রয়েছে, সে মনোভাব ব্যক্ত করতে দ্বিধাবোধ করেনি। তবে হিরুর পরীক্ষার ফলাফলের জন্য কিন্তু তাকে সহৃদয়ভাবে অভিনন্দন জানাতেও ভোলে না চন্দ্রনাথ। এরপর কাহিনীর শেষে দেখা যায় যে ধীর মন্থর গতিতে চন্দ্রনাথ তার নিজের ভবিষ্যৎ গঠনের জন্য এক অন্ধকার পথে পা বাড়িয়েছে। তার সেই অনন্ত যাত্রা বা তার সেই পথ ধরে একাকী যে যাত্রা, সেটাকে আবার কালপুরুষ নক্ষত্রের সঙ্গেই একটা প্রদীপ্ত নক্ষত্রমণ্ডলীর সঙ্গে তুলনা করে কাহিনীর পাঠ্য অংশটার পরিসমাপ্তি ঘটানো হয়েছে। তাহলে এভাবেই আমরা দেখব কাহিনীতে চন্দ্রনাথের যে উজ্জ্বল উপস্থিতি কাহিনীর একদম শুরু থেকে শেষ পর্যন্ত। এখানে বারবার কথক নরেশের মধ্য দিয়ে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় চন্দ্রনাথের চরিত্রটা যে কতটা প্রবল সেটাকেই বারবার ফুটিয়ে তুলতে চেয়েছেন। কাহিনীর শুরুর অংশে যে তার শারীরিক বর্ণনা রয়েছে, মুখবিবরের বর্ণনা রয়েছে, এগুলো কিন্তু প্রশ্ন আসার জন্য খুব গুরুত্বপূর্ণ অংশ। তা আজকে মোটামুটি আমরা গল্পটার বিষয়বস্তু একটু সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম। এরপর যখন প্রশ্ন উত্তর আলোচনা করব তখন দেখবে এই বিষয়বস্তুর গভীরে আরও অনেক অংশই রয়েছে যেখানে উত্তরে আমাদের সেগুলোকে আলোচনা করতে হবে বা আনতে হবে। তাহলে আজকে তোমরা মোটামুটি এই গল্পের বিষয়বস্তুটাই একটু অনুশীলন করো।